4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি ফরিদপুরে ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয়। শুক্রবার রাতে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতা থেকে পতনের পর একে একে উন্মোচিত হচ্ছে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি। এবার সামনে এলো ফরিদপুরের এক সময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। 3100 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একসময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম, দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ফরিদপুরের আওয়ামী লীগ নেতা নিক্সন চৌধুরী ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার কোটি কোটি টাকার লেনদেন এবং হাজার হাজার কোটি টাকার অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য পেয়েছে দুদক। ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায় আমরা এই নির্বাচনকে বয়কট করে দেব। দেশে 12 কোটি জনসংখ্যা আন্দোলন সংগ্রাম করবে, আমরা আমাদের হক আদায়ের জন্য আমরা রাজপথে আসব। আওয়ামী লীগ বাদ দেবে, বিএনপির সাপ আছে, জামাতের আছে, আঙ্গিক সঙ্গীতে যারা কথা বলতেছে এরা ছাত্রও নেই, এরা এ দেশের সুস্থ মস্তিষ্কের একজন নাগরিকও নেই। গরিবের অধিকার গরিবকে ফেরত দিতে হবে। ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায় সেই নির্বাচনটাকে আমরা দেশের আমরা যারা অভিভাবক আছি ছাত্রদের আমরা এই নির্বাচনকে যেমন লক্ষ্মীপুরে দেখলাম যে বলা হলো যে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের নেতা। 5ই আগস্টের পর আজকে সবচেয়ে শক্তি বেশি নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবারও দৃশ্যপটে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এবং নাগরিক কমিটির যিনি প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি তিনি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বিএনপিকে বেঈমান বললেন, আওয়ামী লীগকে দিল্লির দালাল বললেন, সঙ্গে সবথেকে মজার ব্যাপার হচ্ছে তিনি জামাতের বিরুদ্ধেও এবার শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে। হঠাৎ করেই 10 থেকে 15 জন মেসে প্রবেশ করে, তো প্রবেশ করেই শিক্ষার্থীদেরকে বলেছে তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করছিস, তোদের কোন। ছাত্র দলের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার, সাধারণ শিক্ষার্থী ও শিবিরের মধ্যে ঐক্য জরুরি। শুধু এটা নয়, এর সাথে ছাত্রদলের একাংশ, ছাত্রদলের মধ্যে যারা প্রকৃত ছাত্র তরুণ তারাও এই বৈরা ভাম, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাটকারী ছাত্রদলের বিরুদ্ধে ঐক্য। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগের নেতা নিক্সন চৌধুরী গ্রেপ্তার। তো বন্ধুরা, সত্যি কি এই আওয়ামী লীগের নেতা নিক্সন চৌধুরী গ্রেপ্তার হয়েছে নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত, এবং সেই সাথে থাকতেছে আজকের বাংলাদেশের আপডেট খবর। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি নিক্সন চৌধুরী গ্রেপ্তার হয়েছে। একসময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম, দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। বিস্তারিত দেখুন রিপোর্টে। দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী। একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। নিক্সন প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার চরাঞ্চলে 38% জমি কিনে বাড়ি করেন। এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের। নিজে ও পরিবারের সদস্যরা মালিক হন হাজার বিঘারও বেশি জমির। এছাড়াও আরিয়াল খাঁ নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ।
নানা খাতে অনিয়মের মাধ্যমে 10 বছরে সম্পদ বাড়িয়েছেন 54 গুণ। এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাঞ্চল, আদাবর, গুলশান ও বনানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। ফরিদপুরের ভাঙ্গার ব্রাহ্মণপাড়ায় নিজের বাংলোতে বানিয়েছেন চিড়িয়াখানা। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 2014 সালে। 2013 সালের 1 ডিসেম্বর 10ম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 2014 সালে। 2013 সালের 1 ডিসেম্বর 10ম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান 28 লাখ টাকা। কৃষি খাতে 2 কোটি 5 লাখ, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত 2 কোটি টাকা। আর স্ত্রীর নামে দেখান ঢাকায় একটি ফ্ল্যাট ও 7.5 কাঠার প্লট। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় দেখান নগদ 38 লাখ টাকা, স্ত্রীর নামে 1 কোটি 52 লাখ টাকা। কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন 2042 শতক। সেই হিসাবে গত 10 বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় 54 গুণ। এছাড়া নিজের ও স্ত্রীর নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান 3716 বর্গ ফুটের, গুলশানে 4891 বর্গ ফুটের ফ্ল্যাট। আর গ্রামের বাড়ি ভাঙ্গার ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়িও। বিতর্কিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন 2014 সালের নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার। 2018 এর নির্বাচনের আগে তিনি ভাঙ্গায় একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার সেল হিসেবে। শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে। শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয়েই সংসদ সদস্য পদটি বাগিয়ে নেন নিক্সন। 2014 সালের নির্বাচনের মাত্র 19 দিন আগে শিবচরে এসে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য হয়ে যান। সে কথা বেশ গর্ব ভরে প্রকাশ করতেন তিনি। সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ। সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর ব্যক্তিত্বের কাছে সবসময়ই ধরাশয়ী হওয়া নিক্সন অর্থ আর ভয়ভীতি দেখিয়ে নিজের ক্ষমতা বাড়াতে থাকেন। আলোচিত ও সমালোচিত সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে কারি কারি টাকা লেনদেন হয়েছে। এই দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ 3000 কোটি টাকারও বেশি। এর মধ্যে 1400 কোটি টাকা লেনদেন হয় নিক্সন চৌধুরীর হিসাবে, আর 1700 কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসাবে। দুর্নীতি দমন কমিশন বলছে, কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয়, তাদের যে সম্পদ রয়েছে তার বড় অংশের কোনো স্বীকৃত ও আইনত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি। সেই হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে। আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। নিক্সন চৌধুরী ফরিদপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন। তার ভাই লিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন। গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি। দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসাব মোট 55টি। এসব হিসেবেই লেনদেন হয় 1402 কোটি টাকার বেশি। আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে 18 কোটি টাকার, যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে 7 কোটি টাকা সম্পদের। বাকিটা কোন প্রক্রিয়ায় অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক।
তারিন হোসেন আওয়ামী লীগের জোট নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার আগের স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয়। তারিনের ব্যাংক হিসাব ছিল আরো ফুলানো ফাঁপানো। তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি অর্থ। সম্পদের পরিমাণও বেশি পেয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন বলছে তারিনের ব্যাংক হিসেবে লেনদেন হয় ১,৭০০ কোটি টাকার বেশি, যদিও তার ব্যাংক হিসাব পাওয়া গেছে ১৭টি। এসব হিসাবে জমা পড়েছে প্রায় ৯ কোটি টাকা। সম্পদ পাওয়া গেছে ২৪ কোটি টাকার। অসঙ্গতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় ৮ কোটি টাকার। শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি, তবে তাদের বিদেশ যাত্রায় বারণ রয়েছে। দুদক তাদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে। বিদেশেও তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অস্ট্রেলিয়া, কানাডা ও সিঙ্গাপুরে নিক্সন ও তার স্ত্রী তারিনের ৩টি বাড়ির। আবারও দৃশ্যপটে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এবং নাগরিক কমিটির যিনি প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বিএনপিকে বেঈমান বললেন, আওয়ামী লীগকে দিল্লির দালাল বললেন। সঙ্গে সবথেকে মজার ব্যাপার হচ্ছে তিনি জামাতের বিরুদ্ধেও এবার কথা বললেন। আদতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি কি চাইছে, কাদের পক্ষে তাদের অবস্থান, কাদের বিপক্ষে তাদের অবস্থান, ব্যাপারগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সেই এলোমেলো ব্যাপারগুলোর খবরই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এবার আওয়ামী লীগকে দিল্লির এক্সটেনশন বললেন। দিল্লির রাজনীতি আওয়ামী লীগ করে, সঙ্গে জামাত ইসলামকেও দিল্লির এক্সটেনশন বললেন। তিনি মুজিববাদ এবং জামাতবাদ এই দুটো রাজনীতিকেই দিল্লির এক্সটেনশন বললেন। আওয়ামী লীগকে দিল্লির সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ এরকমটা অনেক দিন থেকেই বলা হচ্ছে। তারা বলছেন দিল্লির এক্সটেনশন বলেন, দিল্লির দালাল বলেন, বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন। কিন্তু এবার যখন জামাত ইসলামকে জড়ালেন, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললেন এবং জামাত ইসলামকে দিল্লির দালাল বললেন, দিল্লির এক্সটেনশন বললেন, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি কি আদতেও এই দেশে রাজনীতি পরবর্তীতে করতে পারবেন? সবাইকেই যখন খেপিয়ে তুলছেন। একসময় ছাত্র শিবির করা এই নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বশেষ তিনি করেছেন এবি পার্টি। এবি পার্টি থেকে পদত্যাগ করে এসেছেন নাগরিক কমিটিতে। বহু রাজনীতি করা, বহু দল করা এই নাসিরউদ্দিন পাটোয়ারি তার সাবেক যে রাজনীতির আঁতুড়ঘর, সেই আঁতুড়ঘর সম্পর্কে যে বাজে মন্তব্য করলেন, তাতে করে এতদিন আমাদের যে ধারণা ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সবথেকে বেশি ঘনিষ্ঠতা জামাতের, এই সরকারের সঙ্গে সবথেকে বেশি ঘনিষ্ঠতা জামাতের, সেই ব্যাপারটাকে একটু হালকা করতেই কি নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে নিয়ে দিল্লির সঙ্গে দিল্লির দালাল, দিল্লির এক্সটেনশন হিসেবে তিনি দাবি করলেন। তার দাবি কতটা ধোপে টিকবে সেটা একটা বড় বিষয়। সঙ্গে তিনি বিএনপিকে বেঈমান হিসেবেও আখ্যা দিলেন। এর আগে জিয়াবাদ থাকবে না, মুজিববাদ থাকবে না, এই কথা বলে বিপাকে পড়া নাসিরউদ্দিন পাটোয়ারি জিয়াবাদ ব্যাপারে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে আমরা দীর্ঘ সময় মুজিববাদের রোষানলে ছিলাম, নতুন করে কোনো দল ক্ষমতায় এসে যেন পারিবারিক কোনো সিস্টেম চালু করতে না পারে, সেই কারণেই আমি জিয়াবাদের কথা বলেছিলাম যে বিএনপি এসে যেন জিয়াবাদ প্রতিষ্ঠিত না করে। তেমনটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের বিপক্ষে বিএনপি অবস্থান করছে। এই বিএনপি অবস্থান করার কারণে বিএনপিকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। বলেছেন যে এই বিরোধিতা
ঘোষণাপত্রের বিরোধিতা যদি বিএনপি অব্যাহত রাখে তাহলে তারা জাতীয় বেঈমান হিসেবে আখ্যা পাবে। এবং সবথেকে ভয়াবহ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিএনপি যদি এই ঘোষণাপত্রের বিরোধিতা করতেই থাকে, তারা যদি এর পক্ষে না আসে, তাহলে এই ঘোষণাপত্রের যে সরকার সেই সরকারই কিন্তু আগামীর সরকার হবে, অন্য কোনো সরকার আসবে না। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি একেবারে ঘোষণাই দিয়ে দিলেন যে আগামীতে ইউনূস সরকারের আশীর্বাদ পুষ্ট সরকারি ক্ষমতায় আসবে, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়করা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বসবেন। কিভাবে রাষ্ট্র ক্ষমতায় বসবেন সেটা অবশ্য তিনি বলেননি। ভোট চুরি করে রাষ্ট্র ক্ষমতায় বসবেন, যেমনটা আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। আওয়ামী লীগ ভোট চুরি করে 3টি নির্বাচন করেছে এবং 3টি নির্বাচনে একা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সেই অভিযোগ সত্য হয় তাহলে কি সেরকমটাই তারা করবেন? সেরকমটা একা ভোট করে অন্য কাউকে ভোট করতে না দিয়ে দিনের ভোট রাতে দিয়ে এরকমভাবেই কি তারা ক্ষমতায় আসতে চাইছেন? ডক্টর ইউনূস সরকারকে কাজে লাগিয়ে তারা ক্ষমতা পাকাপোক্ত, আগামী দিনের ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছেন। গণমাধ্যমে সাক্ষাৎকারে এই যে ধৃষ্টতা দেখালেন, যে সকল কথা বললেন, বিএনপিকে জাতীয় বেঈমান বললেন, আগামীতে তারাই ক্ষমতায় থাকবে, অন্য কাউকে ক্ষমতায় আসতে দেবে না, এই কথা বললেন। এই কথার মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারি আদতে কি বোঝাতে চাইলেন সেটা জাতির জন্য, জাতির বোধগম্য হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি কি একটু আনমনা আছেন কিংবা একটু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন? তার কি মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন? যে সকল কথা বললেন, যে সরকার ব্যবস্থার কথা বললেন, কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, জুলাই ঘোষণাপত্রের যে সরকার সেই সরকারই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে, ভোটের প্রয়োজন হবে কি হবে না? যে কোনো সময় গোপালগঞ্জের ছাত্রলীগ, যুবলীগ এই সংগঠনগুলোর বিরুদ্ধে একটা চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে। গোপালগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি। 5ই আগস্ট পরবর্তী সময় সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ দিশে হারা ছিল, গোপালগঞ্জে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী ছিল। আমরা দেখেছি সেখান থেকে নানান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ইভেন সেনাবাহিনীর সদস্যরাও সেখানে গিয়ে বড় ধরনের কোনো অভিযান পরিচালনা করেননি এবং কি নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আজকের দিন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী লীগ কতটা শক্তিশালী এটা আমরা দেখতে পাচ্ছি। আর সমন্বয়কদেরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে লেখা, স্লোগান অথবা ধরেন মেসেজ, গ্রাফিতি তৈরি করা হচ্ছে, সেগুলো বাস্তবে পরিণত করছে একদল মানুষ। তো এখানে আজকে যারা শিক্ষার্থীরা বা সমন্বয়করা মার খেয়েছেন, আহত হয়েছেন, তারা সরাসরি পরিচয় দিতে না পারলেও তাদের বক্তব্য তারা আওয়ামী লীগেরই অনুসারী বা রাজনীতির সাথে জড়িত, মানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী অথবা অন্য কেউ। ঘটনার প্রেক্ষাপট দেখেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আখ্যা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যে ম্যাচ আছে শিক্ষার্থীদের, সেই ম্যাচে ঢুকে ব্যাপক মারধর করা হয়েছে বেশ কিছু শিক্ষার্থী থেকে। এর মধ্যে 8 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। আর তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। 30 জানুয়ারি রাত 9টার দিকে গোপালগঞ্জ শহরের নিকটস্থ পাচুরিয়ায় শিক্ষার্থীদের মেসে এই হামলার ঘটনা ঘটে। যারা হামলায় আহত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু বক্তব্য পাচ্ছি যে হঠাৎ করেই 10 থেকে 15 জন মেসে প্রবেশ করে। তো প্রবেশ করেই শিক্ষার্থীদেরকে বলে যে তোরা সমন্বয়ক, বইলাই কোনো কথা নেই, তাদেরকে গালাগালি করে। এক পর্যায়ে তারা প্রতিবাদ করলে তাদেরকে লোহার পাইপ দিয়ে বেধড়ক পিটাপিটি করে আর নানান জায়গায় তাদেরকে আঘাত করা হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদেরকে বলেন, তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করছিস, তোদের কোনো রক্ষা নাই।
তো শিক্ষার্থীদের উপর এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা এবং গোপালগঞ্জে বারবার শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে। অনতিবিলম্বে এই সকল হামলার বিচার চাচ্ছে ছাত্ররা, আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি উঠেছে। তা আমরা যদি একটু দেখি, গোপালগঞ্জ থানার যিনি ইনচার্জ আছেন সাজ্জাদ ভাই, তিনি বলছেন যে হামলায় জড়িতদের যিনি প্রধান আছেন ইফতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আর ইফতির টিমের বাকি যারা সদস্য আছে তাদেরকেও আটকের চেষ্টা করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়ে ছাত্রদের বক্তব্য, আজ আমরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি। এই সকল ঘটনার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী বা স্থানীয় যারা সন্ত্রাসী আছে তাদেরকে দমন করার দাবি জানাচ্ছি। তো আপনার এখানে যারা আহত হয়েছে আমরা যদি তাদের একটু পরিচয় দেখি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের 17-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রাজা, কৃষি বিভাগের শিক্ষার্থী তাহমিদ, তারপর হচ্ছে আপনার ইয়াজদানি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোয়াজবিল্লা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় 2 শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদ। আহত ইয়াজদানির হাত ভেঙে গেছে বলে আপনার তথ্য বলছে। আর এরপরই বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন, সমন্বয়করা আছেন, তারা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানোর জন্য সরকারকে আহ্বান করেছেন এবং কি বড় ধরনের একটা অভিযান কিন্তু শুরু হতে যাচ্ছে। ছাত্র দলের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার, সাধারণ শিক্ষার্থী ও শিবিরের মধ্যে ঐক্য জরুরি। শুধু এটা নয়, এর সাথে ছাত্রদলের একাংশ, ছাত্রদলের মধ্যে যারা প্রকৃত ছাত্র তরুণ, তারাও এই বৈরা ভাম, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাটকারী ছাত্রদলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে। আমি সে আহ্বান জানাচ্ছি। যা করছে এতে সরকারকেও আরো কঠোর হতে হবে, শিবির, সাধারণ শিক্ষার্থী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই ছাত্রদলের হাতে সরকার, রাষ্ট্র কেউ নিরাপদ নয়। সবাই এখন আহত হয়, ব্যবসায়ীরা আহত হয়, ব্যবসায়ীদেরকে কোপায়, এবং শুধু ব্যবসায়ীদের কোপায় সেটা নয়, কোপানোর পরে পুলিশ এই অপরাধী ছাত্রদল নেতাকে ধরতে যায়, পুলিশকে তারা আহত করে, পুলিশের উপর হামলা করে। এটা কত বড় অপরাধ আপনি জানেন? এটা রাষ্ট্রের উপর হামলা। হ্যাঁ, হাসিনার ফেসিস্ট হাসিনার পুলিশকে জয়মানা করে দেয়া, এটাকে আমরা গ্লোরিফাই করি। এখন তো হাসিনার ফেসিস্ট পুলিশ না। এই পুলিশ কি হাসিনার পক্ষে হয়ে কাজ করছে? না। হ্যাঁ, এরা বাড়াবাড়ি অনেক জায়গায় ভুল কাজ করে, যেমন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর হামলা, এটা ভিন্ন বিষয়। কিন্তু কাউকে গ্রেপ্তার করা অথবা এগুলো তো তারা অপরাধী চাঁদাবাজদের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে, সেই পুলিশের উপর হামলা করছে। ডক্টর ইউনূস সরকারের উপর হামলা করা শামিল। প্রথম আলো রিপোর্ট, পুলিশের উপর হামলায় ছাত্রদল যুবদলের 6 নেতাকর্মী শনাক্ত। আপনি বুঝতে পারছেন? ছাত্রদল যুবদলের 6 নেতাকর্মী পুলিশের উপর হামলা করেছে। এরকম অনেক ঘটনা আছে। থানায় হামলা, চোর, ছিনতাইকারী, এদেরকে জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা থানা থেকে, এভাবে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, রাষ্ট্রদ্রোহী কাজ করছে। আইন অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করছে, তাকে জোর করে ছিনিয়ে নিতে যায়। এর মানে রাষ্ট্রকে তারা মানে না, আইনকে মানে না, তারা রাষ্ট্রদ্রোহী। এর জন্য এই ছাত্রদল সন্ত্রাসীদের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারকে কঠোর হতে হবে, সাধারণ শিক্ষার্থী, শিবির সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এর জন্য আমি স্পেশালি আহ্বান জানাবো ছাত্রদলের মধ্যে যারা ছাত্র, অনেকের সাথে আমাদের কথা হয়, যাদের বয়স 27-এর নিচে বা 28-এর নিচে, তারাও রানিং স্টুডেন্ট না, কিন্তু কোনো রকম ছাত্রত্ব হয়তো টিকিয়ে রেখেছেন। অ্যাটলিস্ট ওই 35, 36, 40 না, এদের সাথে কথা হয় যে না, ছাত্রদল যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় ক্যাম্পাসে, তাহলে তাদেরকে ছাত্রদের মাধ্যমে রাজনীতি করতে হবে। দেখেন, প্রকৃত ছাত্র যারা, তাদের বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজির অভিযোগ নেই। যাদের বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রত্ব আছে, তারা কিন্তু ওইভাবে চাঁদাবাজি করছে। চাঁদাবাজি করছে কারা? ওই সরওয়ার্দী কলেজের বুইরা ভাম জসিমের মতো যারা, তারা দেখলেই মনে হয় যে গাঁজাখোর এবং বয়স 50-এর কাছাকাছি, এ নাকি ছাত্রদল নেতা।
মানে এই টাইপের লোকজন, কারণ এদের স্ত্রী সন্তান সংসার আছে, এদের কয়েকটা পরিবারের দায়িত্ব নেয়, একজনের একাধিক সংসারও আছে, আবার সংসার আছে, আবার গার্লফ্রেন্ডও আছে। তো টাকা দরকার, চাঁদাবাজি ছাড়া কোনো উপায় আছে? যে রানিং স্টুডেন্ট তার কিছু নেই, তার চাঁদাবাজির দরকার হয় না, সে বাড়ি থেকে টাকা এনে চলতে পারে। এজন্যে বাংলাদেশকে মুক্ত করতে হলে, রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হলে ছাত্রদলের মধ্যে যারা ছাত্র তাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে। এজন্যে ছাত্রদলের বুইরা ভামরা যেহেতু তারা ক্যাম্পাসে ঢুকতে পারে না, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে তৎপর, যার ফলশ্রুতিতে আমি মনে করি ছাত্র দলের মধ্যে যারা প্রকৃত ছাত্র তাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই বুইরা বামদেরকে বাদ দিয়ে দ্রুত ছাত্র দলের নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত হওয়া এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল যাতে অংশগ্রহণ করতে পারে বা অংশগ্রহণ করে সেজন্যে তৎপরতা চালানো, যে না ছাত্রদলের যারা প্রকৃত ছাত্র তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। ছাত্র সংসদ নির্বাচন তো আর দলীয় প্যানেল হয় না, নামের মধ্যে তো আর দলীয় দলটা উল্লেখ থাকে না, ব্যক্তির নামে থাকে। ছাত্র দলের যারা তরুণ তারা প্যানেল দিবে, নির্বাচনে আসবে। এই জন্য এই বৈরাবাম ছাত্র দলের বিরুদ্ধে ছাত্র দলের তরুণদেরকেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এদেরকে ক্যাম্পাসে ঢুকতেই দেওয়া হবে না। এবারে কেউ চাঁদাবাজি করলে তরুণ ছাত্রদল নেতারা ওদেরকে ধরে রশি দিয়ে বেঁধে তারপরে থানায় দিয়ে দিবে, সোজা হয়ে যাবে। এই খবরটা খুবই উদ্বেগজনক, রাষ্ট্রের বিরুদ্ধে অশনি সংকেত যে পুলিশের উপর হামলায় ছাত্রদল যুবদলের 6 নেতাকর্মী শনাক্ত। এটা ছাত্রলীগের হলে মেনে নেওয়া যেত, এটা তো জাস্ট একটা এক্সাম্পল। এরকম হাজার হাজার ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটাচ্ছে, যেটা রাষ্ট্রকে, সরকারকে অকার্যকর করছে অনেকটা এই ছাত্রদল যুবদলের সন্ত্রাসীদের কারণে। বিশেষ করে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে পরে বহিষ্কৃত হয়েছে। ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ঘটনায় জড়িত ছাত্রদল যুবদলের 6 কর্মীকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে 2 জন শুক্রবার ভোরে রাজধানী নিউ মার্কেট থানার সামনে পুলিশের উপর হামলার নেতৃত্ব দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে শনাক্ত হওয়া 6 নেতা হলেন কলাবাগান থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেহেদি হাসান বেলাল, কলাবাগান থানা ছাত্রদলের সদস্য আল ওয়াসি এরিক, ধানমন্ডি যুবদল করিম মোহাম্মদ শরীফুল ইসলাম দুর্জয়, ধানমন্ডি থানা যুবদলের সাবেক সহসভাপতি আশরাফুল আলম পারভেজ বর্তমানে যুবদল করেন, ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতা চঞ্চল কর্মী সালমান। সেদিন থানার সামনে যে 40-50 জন ব্যক্তি জড়ো হন তাদের নেতৃত্বে থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন শরীফুল ইসলাম ও মেহেদি হাসান। একেবারে পোস্টেড। চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতে 10 জানুয়ারি রাতে বিএনপি ছাত্রদলের রাজনীতি হচ্ছে একমাত্র চাঁদাবাজি রাজনীতি, এছাড়া বাংলাদেশে কোনো রাজনীতি নেই যাদের। অতএব তরুণ প্রজন্ম, বিএনপির মধ্যে যারা তরুণ, যারা দেশপ্রেমিক, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন, তাদের উচিত এই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই জন্যে বিএনপিতে কমিটি নিয়ে বা ছাত্রদলের কমিটি নিয়ে একটা অঘটন ঘটানো জরুরি দেশের স্বার্থে। কারণ চাঁদাবাজদের কমিটি থেকে বাদ দিলে তারা সোজা হয়ে যাবে। বিএনপিতে পদ পদবি না থাকলে তো আর তারা এই চাঁদাবাজি ওইভাবে করতে পারবে না, সাহস পাবে না। 10 জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে ওই বিপণী বিতানের ব্যবসায়ী ও সাবেক ছাত্রদল নেতা এহতেশামুল হককে কুপিয়ে জখমের ঘটনা তদন্তে ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনের নাম আসে। মোহাম্মদ হোসাইনকে ধরতে বৃহস্পতি দিবাগত রাত রাজধানী পূর্বাচলের 300 ফুট সড়কে খালেক মার্কেট অভিযান চালায় পুলিশ। উপস্থিতির খবর রাত 3টার পর অনুসারীদের জানিয়ে নিউ মার্কেট থানার সামনে জড়ো হতে বলেন ছাত্রদল নেতা। এরপর ছাত্রদল নেতা গ্রেপ্তার করে পুলিশ। ভোর 4:10 থানার সামনে পৌঁছলে হামলা ঘটনা করেন। এত রাতে অভিযান চালায়, আমরা তো জানি, পুলিশের সাথে কথাবার্তা বলি বা পুলিশ দাওয়াতটাও দেয়, চাটা খাই একসাথে। এই ধরনের ছাত্রদল বা বিএনপি সন্ত্রাসীদেরকে ধরতে গভীর রাতে অভিযান চালাতে হয় যাতে হামলা শিকার না হয়। অতএব দর্শক, কথা স্পষ্ট, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্রদল এরকম চলতে থাকলে এই ছাত্রদলের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, যেরকম ছাত্রলীগের নেই। জনগণ পিটিএ বা ক্যাম্পাসগুলোতে তারা দাঁড়াতেই পারবে না। ছাত্রদলের পরিচয় ধারণ করলেই শিক্ষার্থীরা তাদেরকে মারবে। এজন্যে এই সন্ত্রাসী তকমা থেকে বের হয়ে রাষ্ট্রকে স্থিতিশীল করতে, এই রাষ্ট্রের বিরুদ্ধে হামলা, রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, অপরাধীকে ধরবে, এটা প্রয়োগে বাধা দিচ্ছে। এরা রাষ্ট্রকে মানছে না, এরা সমাধান জরুরি। এই সমাধান করতে হলে
সাধারণ শিক্ষার্থী, শিবির, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার, পুলিশ এবং ছাত্রদলের মধ্যে যারা প্রকৃত ছাত্র সবাইকে ঐক্যবদ্ধ। দর্শক, আজকে পালিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি। দর্শক, ঢাকা সহ আজকে সারা দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি চোখে পড়ার মতো ছিল। দর্শক, আমার মনে হয় 5ই আগস্টের পর আজকে সবচেয়ে শক্তি বেশি নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, গত নভেম্বর মাসে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে কিন্তু আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়েছিল। সেখানে কিন্তু গুলিস্তানের 0 পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা রাজপথে নামতে পারেনি। তারা যখন রাজপথে 2-1 নেতাকর্মীরা এসেছিল, তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা, বিএনপির নেতাকর্মীরা, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেদিন শহীদ নূর হোসেন চত্বরে প্রতিহত করেছিল। দর্শক, আজকে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি ছিল একেবারে চোখে পড়ার মতো। দর্শক, ইতিমধ্যে আজকে ঢাকার প্রেস ক্লাবে আওয়ামী লীগ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। দর্শক, চিন্তা করেছেন? দর্শক, 5ই আগস্টের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর এই প্রথম সবচেয়ে বেশি শক্তি নিয়ে, সবচেয়ে বেশি লোকজন নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, ইতিমধ্যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আজকে থেকে অর্থাৎ আজ 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিলি করা আওয়ামী লীগের কর্মসূচি। দর্শক, ইতিমধ্যে আমি কথা বলবো আপনাদের সাথে, একটু আমি কিছু তথ্য, কিছু ঢাকার সর্বশেষ কি ঘটেছে আজকে, অর্থাৎ আওয়ামী লীগের কর্মসূচি কেমন পালিত হলো, এই বিষয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করি। তারপর দর্শক শ্রোতা, আমি 2-1টি আপনাদের সাথে কথা বলবো। ঢাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ। অজ্ঞাত স্থান থেকে ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি প্রথম দিনে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার 1 ফেব্রুয়ারি সকাল 8:30টায় জাতীয় প্রেস ক্লাবে, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাব, পল্টন জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের কর্মীরা, অর্থাৎ আওয়ামী লীগের কর্মী এবং কিছু নেতাও ছিলেন। অবশ্য কর্মসূচি পালনে দলের প্রথম সারির একেবারে দলের কেন্দ্রীয় নেতা কাউকে দেখা যায়নি। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে 1 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ। প্রথম দিনে কর্মসূচি বাস্তবায়ন করতে এসে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আজ থেকে টানা 5 দিন ঢাকা মহানগর সহ অর্থাৎ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ সারা দেশে অর্থাৎ সারা বাংলাদেশে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। দর্শক, ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ বলছে গণশত্রু সরকার, এই সরকারকে বিদায় নিতেই হবে, এই সরকারকে পদত্যাগ করতেই হবে। পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ।
তো দর্শক, আমার জানেন কি মনে হয়, আওয়ামী লীগ কিছু একটা সিগন্যাল পেয়েছে। কারণ আজকে কিন্তু আওয়ামী লীগকে কোথাও বাধা দিতে আমরা দেখিনি। পুলিশ প্রশাসন ঢাকার মধ্যেও বাধা দিতে দেখিনি, ঢাকার বাইরেও আমরা বাধা দিতে দেখিনি। তার মানে আওয়ামী লীগ রাজপথে একটা শক্তি নিয়ে, একটা নতুন বুদ্ধি নিয়ে, একটা নতুন প্ল্যানিং নিয়ে আওয়ামী লীগ রাজপথে নেমেছে। তো দর্শক শ্রোতা, আজকে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেছে বিভিন্ন জেলাতে। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে ডক্টর মাহমুদ ইউনূসকে নিয়ে একেবারে অনেক সেন্সিটিভ কিছু স্লোগান দিয়েছে। সৎকর বলে, ইউনূস অবৈধ, অসাংবিধানিক বলেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে আখ্যায়িত করেছে। তো দর্শক শ্রোতা, যাই হোক, সেদিকে আর যাব না। অবশ্যই দর্শক শ্রোতা, আজকে আমার মনে হয় ঢাকা সহ সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি ছিল চোখে পড়ার মতো। তো দর্শক, যাই হোক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন তা নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, মূলত এই আওয়ামী লীগের নেতা নিক্সন চৌধুরী গ্রেপ্তার হয়নি, এটা ছিল একটা গুজব এবং একটা ফেক নিউজ। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি দেখে তারপরে আপনার একটা আপনার যেটা মনে হবে মতামত দেওয়া দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।